কর্মীদের কাজে পুনর্বহাল করতে হবে। সকল ছাঁটাই প্রকল্প কর্মীদের কাজে পুনর্বহাল করতে হবে। মিড ডে মিল কর্মীদের কাজের নিযুক্তিপত্র উৎসব অনুদান দিতে হবে। মিড ডে মিল কর্মীদের কাজের নিযুক্তিপত্র উৎসব অনুদান দিতে হবে। শ্রম কোড বাতিল করতে হবে। শ্রম কোড বাতিল করতে হবে। বেকার সমস্যার কার্যকরী উদ্যোগ নিতে হবে। বেকার সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে হবে। গৃহ পরিচারিকাদের ঘন্টায় ৭৫ টাকার উৎসব অনুদান দিতে হবে। শ্রমজীবী মহিলা যারা কর্মরত তাদের কর্মস্থলে নির্যাতন চলছে। কাজের পরিবেশ সারা ভারতবর্ষ নেই, আমাদের রাজ্য নেই, কাজের পরিবেশ বলতে কিচ্ছু নেই। তাদের উপর মানসিক নির্যাতন চলছে। আর গত বিধানসভার পর একটা ভালো অংশের প্রকল্প কর্মী, মিড ডে মিল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওইদিকে আসা ছাঁটাই হয়েছে। তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কাজে যোগদান করতে দেবে, কিন্তু যোগদান করতে দেয়নি এখনো। এই ছাঁটাই প্রকল্প কর্মীদের পুনর্বহাল, মূল্য বৃদ্ধি কমানো, কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা এবং বিজেপি সরকারের নারী বিরোধী ভূমিকার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি। আমরা শ্রম দপ্তরের কমিশনার অফিসের সামনে বিক্ষোভ এবং ধর্ণা সংগঠিত হবে। প্রতিবাদ করে আমরা জানান দিতে চাই যে এই অবস্থা চলতে দেওয়া যায় না, এটা একটা বিহিত দরকার। এবং আমরা লক্ষ্য করছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গিয়ে মণ্ডলের তথাকথিত নেতারা গিয়ে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করছেন। নিয়মিত বেতন পান না, তাদের ভাতা দেওয়া হয় না এবং তাদের যে ছুটি ছাটা সেটা ঠিকমতো পায় না, ছুটির দিনেও তাদেরকে কাজ করানো হয়। এরকম একটা মানসিক নির্যাতন তাদের উপর চলছে। এই নির্যাতনের বিরুদ্ধেই আজকের এই কর্মসূচি নিয়ে আমরা এখন শ্রম দপ্তরের সঙ্গে দেখা করতে চাইব। দেখা না করলে এই সরকার তো দেখা করতে চায় না, কথা বলতে চায় না, মানুষের বিক্ষোভকে সম্মান দিতে চায় না, মানুষের কথা শুনতে চায় না। স্বৈরাচারী মনোভাব, একধর্মী মনোভাব, এটার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ কর্মসূচি। সাইনবোর্ডটা পাল্টিয়ে দিন। এটার নাম শ্রম দপ্তর না, এটার নাম মালিকের দপ্তর, দালালের দপ্তর করে দিন। শ্রম দপ্তর হলে শ্রমজীবীর কথা শুনবে না, এটা কেমন কথা? নাম তো শ্রম দপ্তর, আর কাজ করবে মালিকের হয়ে। এই হলো বিজেপির গভর্নমেন্ট। আমার মনে পড়ে পুরনো কথা, কোথায় শ্রম দপ্তর করা হয়, স্থান নির্ধারিত হয়েছিল গুর্খা বস্তি। তখনকার মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়কে বলেছিলাম যে শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে মিছিল করবে, তাদের কথা শোনাবে, তারা আলোচনা করবে, তারা বক্তব্য পেশ করবে, শ্রমিক মালিক বিরোধ নিষ্পত্তি করবে, এর জন্যই তো শ্রম দপ্তর। এবং এই অফিসটা গুর্খা বস্তি নেবেন না, এটা শহর উপর যাতে করা হয় এই অনুরোধ করেছিলাম। যুক্তি মেনে নিয়েছে, সঠিকই তো যুক্তিটা। শ্রমিকরা তো দাবি আলাদা আসবে, এটা তো তাদের অফিস। এই যুক্তি মেনে কিন্তু দালাল করে গেছে বামফ্রন্ট সরকার, ফিতা কেটেছেন বর্তমান সরকার। ঠিক আছে, এটা করতেই পারেন, সরকার তো সরকারি। কিন্তু এত বড় পরিবর্তন কি করে হয়? একটা সরকারের কথা শুনতে পর্যন্ত চায় না। অহংকার কোন জায়গায় চলে গেছে? এক অহংকারী দিল্লিতে, আরেক অহংকারী আছেন এই রাজ্যে। এরা মানুষের বুকের ব্যথা, মনের কথা শুনতে চায় না, ভয় পায়, কারণ জবাব দিতে পারবেন না। এই কারণে কথা শুনতে তারা ভয় পায়। আমরা জানি এই বিক্ষোভ ধর্নার মধ্য দিয়ে এরা তাদের নীতির পরিবর্তন করবেন। এখানে যারা আছেন এ কথা তারা বিশ্বাস করেন না, কারণ কেন্দ্রে গত 10 বছরে বিজেপি সরকারকে আমরা দেখেছি
রাজ্যে আজকে প্রায় 6 বছরের কাছাকাছি এ রাজ্যের বিজেপি সরকারও আমরা দেখলাম, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা নিরিখে শ্রমজীবীরা প্রথম তাদের দাবি দেওয়ার কথা বলে, দাবি দেওয়াটা মানবে কে বা মানাতে বাধ্য করবে কে? সরকার। সরকার যদি শ্রমজীবী সরকার হয় তাহলে তারা বসে নিষ্পত্তি করে দেন, আলোচনা করে দেন, ঠিক আছে 10টা করেছে 2টা নাও, 5টা দাবি করেছে 1টা নাও। এটার নামে হলো ইংরেজিতে বললে বার্গেনিং। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে এর দর কষাকষি করার অধিকার আমাদের স্বীকৃত অধিকার, এটা কনস্টিটিউশনাল রাইট ছিল। আজকে বিজেপি দিল্লিতে আসার পর শ্রম আইনকে সংশোধন করে শ্রম কোডে পরিণত করেছেন, দর কষাকষির অধিকার কেড়ে নিয়েছেন, ছাঁটাই করার অধিকার মালিককে দিয়ে দিয়েছেন। রিসেন্ট আইনটা সংশোধন করে বলেছে 120 জনের নিচে যে ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকে ছাঁটাই করা গেছে, কোনো বাধা থাকবে না। হিসাব করে আমরা দেখেছি প্রায় গোটা ভারতবর্ষে 70% শ্রমিক এখন আইনের আওতায় হয়নি। এখন আবার বিজেপি সরকার নতুন যে রুলস তৈরি করছেন এটাকে 300 করে দিচ্ছেন। 300 জন পর্যন্ত যেই মালিকের আন্ডারে কাজ করে তাকে ছাঁটাই করতে পারবেন, ছুড়ে ফেলে দিতে পারবেন। এর জন্য আপনি কোর্ট কাছারি করে কোনো লাভ হবে না, আইনটাকে মালিকের হাতে তুলে দিয়েছে। তাহলে আপনি যে দাবি জানাবেন, মালিক উঠে বললে তুমি যাও, তোমার জন্য আমার পোষায় না, এই জায়গায় নিয়ে গেছে। কাজের ঘন্টা উন্নত দেশ আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান এই সমস্ত দেশে কাজের ঘন্টা সপ্তাহে হলো টোটালি 36 থেকে 38 ঘন্টা। আর আমার দেশে বর্তমান গভর্নমেন্ট, এই বিজেপি গভর্নমেন্ট মালিকদেরকে লাভ পাইয়ে দেওয়ার জন্য, মুনাফা বাড়ানোর জন্য, আদানি আম্বানির টাকাদের আয় বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের রক্ত শোষণ করে এখন এভারেজে হিসাব করা গেছে 60 ঘন্টার উপর কাজ করাচ্ছে। আর এবার আইন করে দিচ্ছে 12 ঘন্টা কাজ করতে হবে। এখানে মায়েরা, বোনেরা বা যারা বিজেপি বাড়িতেও তো মা বোন আছে, আমি পুরুষের কথা বাদ দিলাম, মহিলারা সংসার দেখতে হয়, সন্তান দেখতে হয়, সংসারকে গুছিয়ে নিতে হয়, সমস্ত কিছু করে তারপর কাজে বেরোতে হয়। একটা লোক তার বাড়ি থেকে কাজের জায়গাটা যদি দূরবর্তী জায়গা হয়, ঘুম থেকে উঠে কি রান্না করবেন না কাজের জায়গা যাবেন? রাইট টাইমে না গেলে মজুরি পাবেন না, অ্যাবসেন্ট করে দেবেন। কাজ করলেন, কাজ থেকে ছাড়া দিলেন রাত 8টায়, বাড়িতে গিয়ে পৌঁছলেন 10টায়। তাহলে কয় ঘন্টা তার হাতে আছে? ঘুমাবেন কোন সময়, খাবেন কি করে, থাকবে কি করে, শিশু সন্তান দেখবে কি করে, সংসার দেখবে কি করে? এ মানুষের জীবন হতে পারে? কোথায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে? কৃতদাস প্রথা। কাজ করতে করতে এখানে মরে যাও, কাজ করতে করতে এখানে শেষ হয়ে যাও, এই দিকে আমার দেশকে ঠেলে দিচ্ছে আজকে বিজেপি সরকার। চলতে দেওয়া যায় না, বাঁচবেন না কেউ, মেনে নেওয়া যায় না, কেউ রেহাই পাবেন না, আইন করে সমস্ত করছে। পরিস্থিতি খারাপ জায়গায়। এই যে স্কিম, আমরা তো মোদী সাহেবের কাণ্ডকীর্তি দেখছি, উনি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন, বলছেন আমাদের দেশ নাকি এগিয়ে গেছে। এরকম এগিয়ে গেছে দেশ? এদিকে এগুলো যারা কাজ করেছেন, কোভিডের পর কয়েক কোটি মানুষ কাজ হারিয়েছেন। মিড ডে মিল ওয়ার্কার ছাঁটাই হয়, কবে জানি বলতে মিড ডে মিল গুড বাই, আর মিড ডে মিল কি হবে না, বাড়িতে যাও। কবে গিয়ে অঙ্গনারী দরজা বন্ধ করে দিয়ে বলবেন বাড়িতে যাও।
কবে গিয়ে বলবে আশা কর্মী দরকার নাই? এই চলছে তো, সরকারি দপ্তরগুলো ঢুকিয়ে দিচ্ছেন, সমস্ত জায়গায় আউটসোর্সিং, কন্ট্রাক্টরের আন্ডারে কাজ। হাসপাতালে যান, স্কুলে যান, অফিসে যান, কাছারিতে যান, যেখানে যাবেন আউটসোর্সিং। ঠিকাদার টেন্ডার দেন, ঠিকাদার একটা লোক সাপ্লাই যদি 1200 টাকা পায়, শ্রমিককে দেয় 500 টাকা, আর বাকি 700 টাকা সে লাভ দিয়ে দেয়। ঠিকাদার লোক সাপ্লাই করে গোটা দেশে এই আউটসোর্সিং চালু হয়েছে। আগে ছিল ঠিকাদারি প্রধান একটা আইন ছিল, চুক্তিবদ্ধ প্রধান একটা আইন ছিল। চুক্তিবদ্ধ প্রধান প্রভিডেন্ট ফান্ড দিতে হয়, গ্র্যাচুইটি দিতে হয়, সুযোগ সুবিধাগুলো ছুটি দিতে হয়। এই আইনটাকেও তাবাদি দিয়ে দিয়েছে, এই আইনটাকে খতম করে দিয়েছে, দিয়ে বলছে আইন নেই, এখন ভারতবর্ষে এটা লাগু থাকবে না, চুক্তিবদ্ধ প্রধান। যদি সামান্য যে সুযোগ পেতেন, এই সুযোগ আর হতো না। কি চলছে অমানবিক। এই অঙ্গনারী ওয়ার্কার সকালে ঢুকে কোনদিন বেলা 12টা-1টা পর্যন্ত তাকে কাজ করতে পারে। কোন কাজটা বাদ আছে যে তাদেরকে দিয়ে করানো হয় না? অমুক জায়গায় এই ঘটনা, অঙ্গনারী ওয়ার্কারকে পাঠিয়ে দাও। অমুক জায়গায় এটা, অঙ্গনারী ওয়ার্কারকে পাঠিয়ে দাও। অমুক জায়গায় একটা রোগ দেখা দিয়েছে, তাদেরকে পাঠিয়ে দাও, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে আসবে। এই অবস্থা। আশা ওয়ার্কার, এই যে অঙ্গনারী ওয়ার্কারে কাজ করে, কাজ করার বিনিময়ে কোনো পয়সা তাদেরকে দেয়, নিয়মিত মজুরিটা দেয় না, গ্র্যাচুইটি দেয় না। এই হাইকোর্ট সেদিন রায় দিয়েছে গ্র্যাচুইটি বাধ্যতামূলক, এটা দান না, এটা দক্ষিণা না, এটা আমার প্রাপ্য, এটা আমার অধিকার, এটা দিতে হবে, আইনি ছিল। এটাকেও তুলে দিচ্ছে। 10 লাখ টাকা কাজের শেষে গ্র্যাচুইটি পাওয়ার কথা দেয় না, বেতন দেয় না, পিএফের টাকা ফেরত পাওয়া যায় না। আমার বেতন থেকে 3 টাকা কেটে নিয়েছে, মালিক একটা অংশ দেবে, শ্রমিক একটা অংশ দেবে, আমার মজুরি থেকে কেটে নিয়েছে, আমার প্রাপ্য টাকা আমি পাচ্ছি না। ইপিএফ কমিশনার বসে গেলে এই কাগজ আনো, সেই কাগজ আনো, অমুকটা নেই, সমুকটা নেই, এই অবস্থা। এই লেবার দপ্তরে একটা দায়িত্ব নেই, তাদের দায়িত্ব শ্রমজীবীরা যাতে ইপিএফ চা বাগানের শ্রমিকগুলো যারা ইপিএফ এর টাকা দিচ্ছে, গরিব শ্রমিক কয়েক টাকা মজুরি পায়, আর 60 বছর পর সেই টাকা তারা ফেরত পায় না। এই চলছে ইএসআই স্কিম। এই ইএসআই স্কিমটা এটা কি? আপনার বেতনের একটা অংশ, সরকারের একটা অংশ নিয়ে ইএসআই তৈরি হয়। আপনি আপনার পরিবারের 4 জন, মোট 5 জন চিকিৎসার সমস্ত খরচ পাবেন। একেবারে বাইপাস থেকে কিডনি রিপ্লেসমেন্ট পর্যন্ত সমস্ত খরচ বহন করুন। এই ইএসআই আমাদের রাজ্যে আমরা এটা লাগু করেছিলাম। এটা হাসপাতালের জায়গা আমরা ডিবির সঙ্গে দিয়েছি। এখানে এই জায়গাতে একটা বড় হাসপাতাল গড়ে উঠবে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, কেন্দ্রীয় সরকারের স্কিম। যারা ফ্যাক্টরিতে কাজ করে ইএসআই তে সে বেনিফিটটা পাবে, আদৌ সেই হাসপাতাল গড়ে উঠেনি। মধ্যে শুনলাম এটাকে আরকে নগর নিয়ে যাবে। শঙ্কর দত্ত ছিলেন, পাঁচের ভট্টাচার্য ছিলেন, আমিও ছিলাম, মুখ্যমন্ত্রীকে বললাম এ কি করছে? বাপরোড তো জায়গা দিয়েছে, সামলি বাজারে মার্কেটের পেছনে এখানে 2 একর জায়গা দিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা শ্রমিকদের হাসপাতাল করে উঠবে। এটাকে আপনি কেন সেখানে নিয়ে যাবেন? আমি তো জানি না, প্রতিবাদ করেছি। আদৌ সে হাসপাতাল করে উঠবে। ইএসআই স্কিমের প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে ডাক্তার, দোকানে গিয়ে যখন ওষুধ চায় নাই। দোকানদারের বক্তব্য কি? আমি যত টাকার ওষুধ আগে দিয়েছি টাকা পাই না। অথচ এই ফান্ড থেকে ভারত সরকার 60,000 কোটি টাকা শ্রমিকের টাকা জমা ছিল, দিল্লি গভর্নমেন্ট এই টাকা সরিয়ে নিয়েছে। লাখ টাকা শ্রমিকের টাকা। এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, এখান থেকেও 70 থেকে 80,000 কোটি টাকা ভারত সরকার সরিয়ে নিয়েছে। বক্তব্য কি? আনক্লেইম। আনক্লেইম মানে এই টাকাগুলো শ্রমিকের টাকা, কিন্তু এই টাকাটা কার কেউ দাবি করছে না, এই কারণে টাকাটা সরিয়ে দিলাম। অদ্ভুত ঘটনা। তাহলে এই টাকাটার তো একটা ঠিকানা আছে, যার থেকে টাকাটা কাটা হয়েছে, খুঁজে বের করুন, তার টাকা তাকে ফেরত দিন। না, আত্মসাৎ। আমরা বলবো এগুলো আত্মসাৎ। এইভাবে শ্রমিকদেরকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে।
রাখবেন এরপরে বিজেপি গভর্নমেন্ট? আর দেখতে চান 10টা বছর তো টের পেয়েছে, ভোট আসছে 5 কেজি চাল যথেষ্ট, তাও কি 3 মাস 2 মাস চলবে সংসার? মজুরি কমেছে না বেড়েছে? মজুরি কমে গেছে, জিনিসের দাম বেড়েছে, শিল্প কারখানা বন্ধ হয়েছে, কৃষক বিপন্ন রাস্তায় নেমেছে, শ্রমিক কৃষকের মধ্যে একতা করে উঠেছে, আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে গেছে। এই আন্দোলন যদি ভেবে থাকেন আপনি বলছেন একবার বলে 370 আরেকবার বলে 400 544টা আসনের মধ্যে পেয়ে তিনি সরকারে আসবেন, ভোট হয়নি এখনই সরকারে চলে আসতে চান, তাহলে আপনার কি ভয় ঢুকেছে? সরকারে আসা নিয়ে একটু সন্দেহ আছে মনে হয়। এই কারণে আগাম বলে দিচ্ছেন এত সিট পাবো, আমি প্রধানমন্ত্রী হব, ভোটই হয়নি তিনি প্রধানমন্ত্রী, স্বঘোষিত প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ভোট হোক ঠিকই আপনি হলে হবেন, সেটা আপনার ব্যাপার। এগুলি কি? এগুলি আতঙ্ক। মানুষ কিন্তু চায় না, মানুষের সমর্থন তাদের পেছনে নেই। ওই জরুরি অবস্থার দিনও আপনারা জানেন, যারা বয়স হয়েছে তারা জানেন, জরুরি অবস্থার সময় সব কুন্দন কংগ্রেস, কুন্দন কংগ্রেস, কুন্দন কংগ্রেস, আর কোনো পার্টি নেই। ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ভুলিনি সেই পুরনো দিনের কথা। আমরা রাস্তাঘাটে হাঁটার সময় মাথা নুয়ে হাঁটতাম, হাতে গোনা কয়েকজন, সারা দেশ কার কংগ্রেসের, ভোট হলো ইন্দিরা গান্ধী নিজেই হেরে গেছেন, কংগ্রেস হেরে গেছে, এবং নতুন একটা প্রধানমন্ত্রী এসেছিল মুরারজি দেশাই, মনে আছে কি? সেই পুরনো দিনের কথা আমি বলছি। এই যে ভাবার কোনো কারণ নেই, যারা বলছে আমরাই সবকিছু, দেশ কার আমাদের না, দেশ জনগণের, দেশ হলো শোষিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের, এদের সংখ্যা বিরাট, এরা এক কাজটা যদি হতে পারে ছুড়ে ফেলে দেবে, থাকবে না। এবং এই প্রস্তুতি দেশব্যাপী চলছে, টিভি হাত করে নিয়েছে, পত্রিকার একটা ভালো অংশ হাত করে নিয়েছে, তারা একটু মানুষের সুখ দুঃখের কথা রেখে এগুলি জোর করে দমিয়ে দিচ্ছে, সংবাদ মাধ্যমে স্বাধীনতা কেড়ে নিয়েছে, বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করছে, ভারতবর্ষের সংবিধানকে পদলম্বিত করছে, সংবিধানের কোনো ধারা উপধারা কিচ্ছু মানতে চাইছে না, অনেকটা গায়ের জোরে সরকার চালাতে চাইছে, গায়ের জোরে দেশ শাসন করতে চাইছে। এটা হলো স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ, দেশকে এখন আয়তন্ত্রের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা। এই জায়গায় আপনি কি করে আশা করতে পারেন আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত ভালো থাকবে? আপনার ঘরে আপনার ছেলে মেয়ে পাস করে এমএস হয়েছে, কাজ পাবে না, পৃথিবী গভর্নমেন্ট কাজ দেবে না, এই সরকার হলো কাজ কেড়ে নেওয়ার সরকার, এটা কাজ দেওয়ার সরকার না। বুঝতে কি আরো অসুবিধা হয়েছে? 6 বছর তো আমাদের রাজ্য আমরা দেখলাম, নাই করে বছরে 4,500 করে নতুন চাকরি দিত বামফ্রন্ট সরকার, পরে কোনো বছর 5,000 পর্যন্ত হতো। আর এখন 6 বছরে কি দেখলাম আমরা? আমাদের তো সবকিছু নজরে পড়ছে। এই অবস্থার মধ্যে এদের কাছে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে একটা কাজ পাবে এ আশা করে লাভ নেই। ওই ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে আপনাদেরকে প্রলোভিত করার চেষ্টা করছে। ব্যাংকের টাকা কার টাকা? জনগণের টাকা, এটা সরকারের টাকা না, আপনার আমার সবাই কম বেশি যে জমানো টাকা, এটা হলো ব্যাংকের টাকা। ব্যাংকের কোনো নিজস্ব টাকা নেই, এটা সরকারের টাকাও না, এটা জনগণের টাকা। এই টাকা ব্যাংক থেকে এখন বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে ব্যাংকগুলোকে শেষ করে দিচ্ছে। হঠাৎ একদিন দেখবেন ব্যাংকের সাইনবোর্ড নাই, ওই চিটফান্ডের মতো। মনে আছে কি চিটফান্ড কি? মানে ঘরে ঘরে গিয়ে চিটফান্ড কোথায় গেল? জনগণের লক্ষ কোটি টাকা আত্মসাৎ হয়ে গেছে, এই জায়গায় নিয়ে যাচ্ছে। কাজে এই বিষয়টা আমরা এই অবস্থান থেকে এই বার্তা আমরা দিতে চাই। অনেক লড়াই আমরা করেছি, অনেক আন্দোলন আমরা করেছি, এবং ভারতব্যাপী
ধর্মঘট কয়েকদিন আগে হয়ে গেছে, কম বেশি প্রভাব পড়েছে এই ধর্মঘটে। 16 তারিখ একটা ধর্মঘট করে প্রতিবাদ করেছে। ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ মঞ্চের থেকে, কৃষক সংগঠনগুলো ঐক্যবদ্ধ মঞ্চ থেকে প্রতিবাদ করেছে, গণতান্ত্রিক আন্দোলন থেকে প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদের পরও তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি। যারা শিক্ষা দিতে চায় না, যারা মানুষের ভাষা বুঝতে জানে না, যারা মানুষের কথা শুনতে চায় না, তাদেরকে কি করতে হয়? শিখাতে হয়, বুঝাতে হয়। এবং সেই শিখাতে বুঝাবে কে? জনগণ। ক্ষমতা কার? জনগণের। ওই ক্ষমতা কেন্দ্রের প্রধানমন্ত্রীর না, রাজ্যের মুখ্যমন্ত্রীর না, মুখ্য ক্ষমতার অধিকারী জনগণ। আমাদের বিশ্বাস, আমরা যদি জনগণের কাছে যেতে পারি, বুঝাতে পারি, আমরা পারবো। পরিবর্তন আমরা করতে পারবো, এটা সম্ভব। পরিবর্তন আনা সম্ভব। এটা ভাবার কোনো কারণ নেই। যেভাবে চলছে এইভাবেই দেশটা চলবে, এটা ভাবার কোনো কারণ নেই। এটাকে কে পরিবর্তন করবে? মানুষকে তো এগিয়ে আসতে হবে, আমাদেরকে তো এগিয়ে আসতে হবে। সাহসী ভূমিকা তো নিতে হবে। ব্রিটিশের হাত থেকেও তো দেশকে মুক্ত করার জন্য ফাঁসি গাছটা ঝুলতে হয়েছে। অসংখ্য অত্যাচারের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, আমরা ভোগ করছিলাম। আজকে সেই মানুষের যে স্বাধীনতা, এটা আক্রান্ত। এই যে লড়াইটা, একটা হলো বাঁচার লড়াই, আর একটা হলো সম্মান, মর্যাদা, ইজ্জত, অধিকার নিয়ে স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে বাঁচবো, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে যার যার কাজ সে করবে। আমার উপরে কোনো প্রকার হস্তক্ষেপ হবে না, বেআইনি কোনো হস্তক্ষেপ করবে না। এই যে সম্মান, মর্যাদা, ইজ্জত, এটা কে দিয়েছিল? যেমন এই রাজ্য আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের সময় স্বাধীনভাবে চলেছে, স্বাধীনভাবে কথাবার্তা বলেছে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে, অন্যায় প্রতিবাদ করতে পেরেছে, সত্যের পক্ষে দাঁড়াতে পেরেছে, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছে। এই অধিকার তো আমাদের ছিল। আজকে সে অধিকার লঙ্ঘিত। কথা বলা যায় না, কথায় কথায় ধমক। এই যে সেন্টার ভূমিতে গিয়ে বলছে কাজে যাবে, কাজে গিয়ে সেখানে ঠিক আছে, আগে ছিল পঞ্চায়েতের প্রধানরা যেতেন, এরকম ব্যবহার করতো। সেন্টারে গিয়ে এরকম মায়ের চাপ, এদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে? তার ব্যবহার এক্ষুনি ছাঁটাই করে দেবো, এক্ষুনি বের করে দেবো, এটা করবেন না কেন, সেটা করবেন। তুমি কে বাবা জিজ্ঞাসা করে? তোমার যদি কোনো অভিযোগ থাকে দপ্তরকে জানাও, দপ্তরের অফিসার আসবে, জানতে চাইবে, তুমি তো শাসাতে পারো না, ধমকাতে পারো না। এই ধরনের মানসিক একটা অত্যাচার আমাদের যারা মহিলা কর্মী, তাদের উপর একটা মানসিক অত্যাচার চলছে, মানসিক নির্যাতন চলছে। এই মানসিক অত্যাচার, মানুষের নির্যাতনের হাত থেকে আমাদের রাজ্যের মানুষগুলোকে বাঁচাতে হবে। আমরা এখান থেকে এই বার্তা নিয়ে যেতে চাই। সামনে যে লড়াইটা আসছে আর বেশি দিন নেই, মনে হচ্ছে যা মার্চ মাসের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। আমি কথাটা বলছি এই কারণে, এটা ভোটের মিটিং না, বলছি এই কারণে ওরাই তো আমাদেরকে বাধ্য করছে। সরকার পরিবর্তনের কথা বলতে কেন বাধ্য করছে? এই গভর্নমেন্টটা বসে যদি আমাদের সঙ্গে কথা বলে আমাদের দাবিগুলি যুক্তিকতা মেনে নিতেন, সমাধান করতেন, থাকো, সরকারের তো কোনো প্রশ্ন আসে না। যেহেতু এই সরকার শুনতে চায় না, বলতে চায় না, কিচ্ছু শুনতে চায় না, কি করবেন? তাহলে স্বাভাবিক কারণেই তো ওরাই আমাদেরকে বাধ্য করছে এবার সরকারটাকে ছুড়ে ফেলে দেয়। এটা নূতন সরকার আনো, যে সরকার এই দেশটাকে অরাজকতার হাত থেকে, দেশটাকে সর্বনাশের হাত থেকে দেশটাকে বাঁচাতে পারবে, দেশটাকে রক্ষা করতে পারবে অরাজকতার হাত থেকে। আমরা মনে করি না কালকে এই দেশের দারিদ্রতার অবসান হয়ে যাবে। শুধু বক্তব্যটা কি? কোন রকমে আধ পেটা খেয়ে যাতে আমি বাড়িতে যেতে পারি। উনি বলছে বিরাট উন্নত দেশ, আপনার হিসেবেই তো বলে এখনো ভারতবর্ষে প্রায় 50% মহিলা যারা অপুষ্টি রোগে ভোগেন, খাদ্য সংগ্রহ করতে পারে না, আধ পেটা খেয়ে 40টা
মানুষ, 100টা মানুষের মধ্যে রাতের বেলা ঘুমোতে পারেন না, আপনাকে খেয়ে ঘুমানো যায়? এগুলো দেশের চেহারা। উন্নত ভারতের কথা বলছে, দেশটা কিন্তু পিছিয়ে দিয়েছে, দারিদ্রতা ছেয়ে গেছে। এই দেশটা এখন হিসেবে দেখা যাচ্ছে, আগে ছিল সংখ্যায় বেশি, 5টা পরিবার এখন এই দেশের সরকারটাকে পকেটে ঢুকিয়ে দিয়েছে। 5টা পরিবার, আদানি আম্বানি মতো কয়েকটা 5টা পরিবার দেশ চালাচ্ছে। এবং দেশের সরকার এই ধরনের যারা লোকেরা দেশটাকে যারা লুট করে খাচ্ছেন, গরিব মানুষকে যারা শোষণ করছেন, দেশের মানুষকে যারা শোষণ করছেন, তারা আর সাম্প্রদায়িক শক্তি, 3টা এই সুন্দর মিলন, এই ত্রয়ী মিলন, সাম্প্রদায়িক শক্তি, লোকেরা শক্তি, মানে ওই আদানি আম্বানির মতো লোকরা আর আমার দেশের কেন্দ্রীয় সরকার, এই 3টার মধ্যে একটা সমন্বয় করে উঠেছে, একতা করে উঠেছে। এদের কাজ কি? দেশটা সরকার হয়ে যাক, মানুষ মরে যাক, কিচ্ছু যায় আসে না, বানাও, খালি বানাও। এই ছিল তাদের মূল কথা এবং এটি তাদের লক্ষ্য। এরাই আবার বলে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে আপনাদের কথা শোভা পায়? আপনাদের রাজত্বে যেখানে হাত দিই সেখানে খালি দুর্নীতি, নাই 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 বলছিলেন তো ডাবল ইঞ্জিন অভিযানকে একবারে সাংঘাতিক অবস্থা তৈরি করে দেবেন। নতুন কিছু এসছে, নতুন কোনো প্রকল্প তৈরি হয়েছে, কয়টা অঙ্গনারী কেন্দ্র খুলেছে? বামফ্রন্ট সরকার একসঙ্গে 10,000 খুলেছিল। নতুন অঙ্গনারী কেন্দ্র হয়েছে? মিড ডে মিলে খাওয়া দাওয়া বাড়িয়েছেন? অঙ্গনারী কেন্দ্রে খাওয়া দাওয়া বাড়িয়েছেন না কমিয়ে দিয়েছেন? কমিয়ে দিয়েছেন। সর্বক্ষেত্রে একটা সর্বগ্রাসী আক্রমণ চলছে। এই আক্রমণ রুখতে হবে, এই আক্রমণকে আটকাতে হবে, এই আটকানোর দায়িত্ব নিতে হবে আমাদের। ওরা অনেক কিছু বলবে, আপনি আপনার পরিবারে গিয়ে আপনার ছেলেকে বুঝান, আপনার মেয়েকে বুঝান, আপনার বন্ধু বান্ধবরা বুঝান, পাশের বাড়ির লোকটার সঙ্গে কথা বলেন, আলোচনা করেন, বুঝান, চলো। এভাবে তো বাঁচা যায় না। আপনি কোন দল করবেন সেটা পরে প্রশ্ন। বেশি দামে আপনাকেও খেতে হয়, আপনার বাড়িতেও বেকার আছে এবং আপনিও এই সমস্যায় জর্জরিত। তাহলে আগে এই সমস্যা থেকে বেরিয়ে আসি। যার পার্টি খুব করে, কিন্তু সমস্যার হাত থেকে বেরিয়ে আসার জন্য একটা ব্যাপক ঐক্য চাই। এখন ধর্ম, আচ্ছা বলুন তো, এখানে যারা আছেন, কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, কেউ গির্জায় যায়, কেউ কীর্তন করে, কেউ আশ্রমে যায়, কেউ গুরুদেবের কাছে যায়, যার যেটা ভালো লাগে সে সেটা করে। আর এটা কেমন সরকার এসে কোন জায়গায় যাইবেন এটাও তারা ঠিক করে দিবে। মানে অদ্ভুত ঘটনা। আমি কোন গুরু শিষ্য হবো, কোন আশ্রমে আমি যাব, কার থেকে মন্ত্র নেব, কার যেটা যার যার ব্যক্তিগত অধিকার, যার যেটা ভালো লাগে সেটা করবো, এইটা আমাদের দেশের আইন। এখন তারা জোর করে বলতেছে এইটাই মানতে হইব, এটা কঠোর। এবং সেখানে ধর্ম ব্যক্তিগত অধিকার, যার যেটা ভালো লাগে সেটা সে করবে। ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে আমরা আমাদের দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ সমস্ত ধর্মের লোক থাকবে। সব ধর্মের সমান মর্যাদা আছে। কোন ধর্মের লোক কোন ধর্মকে অসম্মান করা উচিত না। যার যারটা তার কাছে সম্মান আছে। আমার ধর্মটা যেমন আমার কাছে সম্মান আছে, আরেকজনের ধর্মটা তো তার কাছে সম্মান আছে। আমার কি এই অধিকার আছে আরেকজনের ধর্মটাকে অসম্মান করার? এটা কিন্তু উচিত না। যার যার ধর্ম তার তার অধিকার, এবং যার যার সকল ধর্মকে সম্মান করা উচিত। এটা না করে আজকে পৃথিবীর নেতৃত্বাধীন সরকার ধর্মের নামে এক অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। বামের আমলে তো কীর্তন ছিল না, অনেক ধর্ম অনেক আশ্রম ছিল, অসুবিধা হয়েছে, কি সুন্দর মিল ছিল মানুষের মধ্যে। আর এখানকার বিভাজন তৈরি হচ্ছে আমাদের মধ্যে, বিভাজন। এই বিভাজন মেনে নেওয়া যায় না। যে এইটাকে আটকাতে গেলে এই নীতির পরিবর্তন দরকার। এই সরকার ক্ষমতা থাকলে এই দেশটাকে তারা ছাড়খাড় করে দেবে, মানুষের একতা নষ্ট করবে, ধর্মের নামে একটা দাঙ্গাল পরিবেশ তৈরি করবে। সারা দেশেই এই ধরনের একটা পরিবেশ চলছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের হাত থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যারা আজকে গোটা দেশের মানুষ আতঙ্কিত এই অবস্থা দেখে, এই আতঙ্ক তো চলতে পারে না, এবং এই আতঙ্কের
দোষরদের হাত থেকে বের করে নিয়ে আসার জন্যই আপনারা সামনের যে লড়াই, সেই লড়াইতে একটা বিরাট দায়িত্ব নেবেন, বিরাট ভূমিকা নেবেন এবং নীতির পরিবর্তনের সংগ্রামের জন্য সিআইটিউ যে আহ্বান জানিয়েছে এবং কৃষক সংগঠনগুলো যে আহ্বান জানিয়েছে, যে পরিবর্তন নিয়ে আসার জন্য যে আহ্বান রেখেছে, সেই আহ্বানের সারা দিয়ে ঐক্যবদ্ধ হবেন। আর সঙ্গে যে দাবি দাওয়াগুলি আছে এটা নিয়ে আমাদের আন্দোলন চলবে, এটা নিয়ে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এটাকে আটকাতে চাই। আমরা পারবো এই বিশ্বাস নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে অভিনন্দিত করে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।